এই অটোরিকশা একটা ঢাকার অভিশাপ, বুঝছেন? এগুলোর কারণে দেখেন আমার এইটা না, দেখছেন এইটা 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 সুইটা গেছে এখান থেকে। এই ঢাকার রাস্তাতে ভাই এই অটোরিকশার এটা কোনো মানে আছে? এটা কোনো যৌক্তিকতা আছে? একটা গাড়ি চললে বছরে দিতে হয় 60,000 টাকা। কি হয়েছে, কোনো সমস্যা? তারপরে যদি কোনো ধরনের কাগজপত্রের সমস্যা থাকে তাইলে তাকে গুনতে হবে আবার আলাদা একটা মামলা। কিন্তু সেই রাস্তাতেই অটোরিকশা চলবে, তারা অনায়াসে চলবে, মেইন রোডে চলবে, হাইওয়েতে চলবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট নেবে না সরকার। জাস্ট বলবে তারা গরিব, তারা খাবে কি কইরা। তো এইটা যে এখন 13.5 ধরেন আমার টাকা লাগবে, এইটা যদি আমি এখানে একটা জ্বালাইও দিই আমার 200 টাকা লাগবে। এই 200 টাকা তো আমার পকেট দিয়ে যাবে, তাই না? এটা তোর গরিবের পকেট দিয়ে যাবে না। যে সরকার আসলে কি করে, এরা আসলে করেটা কি, এদের কামটা কি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বের হয়ে গেছি একটা চ্যালেঞ্জে। আজকে আমি 12 ঘন্টায় 4,000 টাকা ইনকাম করার একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জটাতে আমি সফল হব এবং সফলভাবে 4,000 টাকা ইনকাম করব। বিশেষ করে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব 4,000 টাকা ইনকাম করতে কতটুকু স্ট্রাগল করা লাগে, এবং বিশেষ করে 4,000 টাকা ইনকাম করলে আমার হাতে কত টাকা থাকে, আর বিশেষ করে কত টাকা খরচ হয়, আর এই ঢাকা শহরে 4,000 টাকা ইনকাম করা কতটা সোজা কিংবা কতটা কঠিন। তাই সকল খুঁটিনাটি বিষয়গুলো খুব সহজভাবে উপস্থাপন করব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এখান থেকেই। এই মাত্র একটা উবারে কল আসছে, সেখানে দেখাচ্ছে লোকেশন আমার একটু সামনে আছে সেই ব্যক্তি, আমি শুধু তাকে উঠাবো এবং নারায়ণগঞ্জে নিয়ে যাব। তো এখন সেই ব্যক্তি আমাকে কল দিছে, বলে যে ভাই আপনি কোথায় আছেন? আমি বললাম ভাই আমি তো কল্যাণপুরে আছি। সে বলল ভাই আমি তো আছি নারায়ণগঞ্জ, তো এখানে লোকেশন ভুল দেওয়া হয়েছে, আমরা যাব কল্যাণপুরে। তারপরে বলল যে কি করব ভাই? তো আমি বলে দিলাম ভাই আপনি লোকেশনটা উল্টাপাল্টা হয়েছে, যেটা উপরে দিচ্ছেন ওইটা নিচে দেবেন, আর যেটা নিচে দিচ্ছেন ওইটা উপরে দেবেন। ভাড়াটাও একটু বেশি আসছিল, কিন্তু ভুল হওয়ার কারণে আসলে রাইডটাই ক্যান্সেল করে দিতে হচ্ছে তার। আমি বলছি ভাই কি রাইডটা ক্যান্সেল করে দেন, তারপরে সে ক্যান্সেল করে দিচ্ছে, যদিও এখন দিচ্ছে না। তো জানি না সে দিতে পারবে কি না, কতক্ষণে দেয় সেটাও দেখার বিষয়। তো চলেন ওয়েট করি একটা ট্রিপের জন্য, দেখা যাক কোন দিকে ট্রিপ মিলে। সবার জন্য একটা সুখবর না ব্যাড খবর এটা বুঝতেছি না, তো তারপরেও আপনাদেরকে একটা খবর দেই। সেটা হচ্ছে আগে যে এখানে ভাড়া ছিল 300 টাকা, সেখানে গতকালকে বিকাল থেকে দেখতেছি যে ভাড়া 100 টাকা কম দেখাচ্ছে। তো আগে যেখানে ছিল 300 টাকা ওইখানে এখন ভাড়া দেখাচ্ছে 200 টাকা, যেখানে ছিল 400 টাকা ওইখানে দেখাচ্ছে উবার ভাড়া 300 টাকা। তো এই জ্যামজটের ভিতরে আসলে এত কম ভাড়া আসলে যাওয়া যায় না। তারপরেও একটা ট্রিপ এখন ধরছি, সে যাবে হচ্ছে শ্যামলী দিয়ে পেন প্যাসিফিক সোনারগাঁতে। তো এখানে ভাড়া দেখাইছে 250 টাকা। তো 200-250 টাকা ট্রিপ মারলে না কোনোভাবে পোষায় না, কারণ হচ্ছে গ্যাসের কাজ, গ্যাস পুড়তে থাকে, ওই ক্ষেত্রে গ্যাস নেওয়া আবার খরচ হয়ে যায়, কিন্তু ইনকামের বেলা ইনকাম হয় না। তো তারপরেও চিন্তা করলাম আধা ঘন্টার উপরে বসে আছি, ট্রিপ পাচ্ছি না, তো একটা ট্রিপ মারি। তো এর জন্য মূলত এই ট্রিপটা রিসিভ করলাম। তো এখন তাকে রিসিভ করতে যাচ্ছি, দেন তাকে নিয়ে সোনারগাঁতে নামাই দেবো। এখন আছি সোনারগাঁও গেটের সামনে। তো এখানে নামাই দিছি, 249 টাকা আসছে ভাড়া। ভাই এইটা আসলেই কি বলবো, যাই হোক কিছু করার নেই। তো এখন এইখান থেকে আর একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে গুলশান 1 নম্বরে, সেখানে ভাড়া আসছে 263 টাকা, যেখানে ভাড়া আসছে গত পরশু দিনও 363 টাকা, সেইখানে আসছে 263 টাকা। যাই হোক কিছু করার নাই, এখন বসে আছি। দেন মনে হয় ফরেনার, ইন্দোনেশিয়ার লোক, তো তাকে নিয়ে যাব গুলশান 1-এ। ট্রিপটা কমপ্লিট করলাম, ভাড়া আসছে সর্বমোট 317 টাকা, সেখান থেকে আমাকে দেবে 263 টাকা, বাদবাকি টাকা উবারে কেটে নেবে। যদিও যাত্রী আমাকে দিয়েছিল 350 টাকা। যাই হোক, আর তারা হচ্ছে ইন্দোনেশিয়ান লোক, মানে বাংলাদেশে প্রবাসী। তো তারা আসার সময় যে কথাগুলো বলছে আমি কিচ্ছু বুঝি নাই।
মানে শুধু বট 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 করে বলেই যাচ্ছে। আচ্ছা আপনাদেরকে একটু শোনাই তারা কি কথা বলছে, চলেন শুনে আসেন। Kencing kita gimana? Terus dia yang kayak, aduh kalau itu ya tau lah ya, kenapa lah ya gitu mbak. Kok jawabannya gitu soal atas Iya. jawabannya? Aku jawab, aku bercandain gitu lah. Kalau Ciki gimana? Kok dia nggak berangkat? Aku gituin depan Kowanto, Mas Guntur, Mbak Dita, Susi itu aku gituin. Terus dia itu udah tahu lah ya. Susah jelasinnya itu kata dia gitu mbak. Berarti kan nggak adil kalau kayak gitu ya kan? Iya. যে ভাড়া দেখাচ্ছে বিশ্বাস করে নিয়মিত রাগ হচ্ছে। তো গুলশান থেকে যাবে হচ্ছে মহাখালীতে, তার ট্রিপটা ধরলাম, ভাড়া দেখাচ্ছে 211 টাকা। মানে কি বলবো, কিছু আসলে বলার নেই। 211 টাকা দিয়ে কিভাবে যে নেই। ওকে চলেন, আল্লাহ যা লেখছে কপালে সেটাই হবে। আর আজকে চ্যালেঞ্জ চলতেছে, তো এই চ্যালেঞ্জটা আসলে কমপ্লিট করতে হবে যেভাবেই হোক। এর জন্য মূলত এই ট্রিপগুলো মারতেছি, নয়তো 300-400 টাকার ট্রিপ আসলে না মারলে পোষায় না, বুঝছেন। তো যাত্রীকে নামাই দিলাম, ভাড়া আসলো 300 টাকা। তো সে আমাকে দিল হচ্ছে, উবার আমাকে দিলে হচ্ছে 222 টাকা। তো যাই হোক, কিছু করার নাই। এবার ইউটার্ন নিয়ে নেই। ইউটার্ন নেওয়াটা কি ভুল হয়েছে কিনা জানি না, ইউটার্ন নিয়ে নেই। একটা কলার ছিল, আমি আবার ক্যান্সেল করে দিছি, কারণ আমি আছি মহাখালী বাস স্ট্যান্ড থেকে অপোজিটে, সে বাস স্ট্যান্ডের ভিতরে আছে। তো ফোন দিলে বলবে ভাই আপনি ভিতরে আসেন, এইটা করেন, আমাকে কোলে নিয়ে গাড়িতে উঠাইয়া দেন, এটা বলবে। আমি জানি, যাই হোক ফাইজলামও করলাম। তো এখন তার কাছে যাওয়া আসলে পসিবল না, যেহেতু আমি রাস্তার এপারে আছি। ইউটার্ন নিতে হলে আমার একদম যেতে হবে সেই বনানীর কাছাকাছি, সুতরাং এত প্যারা না নিয়ে ক্যান্সেল করে দিছি। তো এখন যাচ্ছি হচ্ছে মহাখালীর দিকে, দেখি যাইতে যাইতে কোনো ট্রিপ মিলে যায় কিনা। আমার ভিডিও যারা দেখেন তারা জানবেন যে আমার গাড়িটা অটো লক হয়ে যায়। তো এর জন্য আমার গাড়িটা একটু ক্ষতিও করেছিলাম আমি লকটা খুলতে গিয়ে। এখন একটা চাবির দোকানের সামনে আসছি, দেখি একটা চাবি বানাইতে কত টাকা তারা নেয়। ভাইয়া আপনাদের চাবি কি এখানে বানানো যায় না? এই চাবিটা বানাইতে কত টাকা নেবেন? হ্যাঁ, ম্যানুয়াল চাবি হলে হবে, মানে নর্মাল চাবি হলে হবে। কত রাখতে পারবেন? মহাখালী এই জায়গাতে চাবির দোকান পাওয়া যায়, গাড়ির পার্টস পাওয়া যায়, বিভিন্ন পার্টস এখান থেকে মানুষ কিনে নেয়। এগুলোতে একদম নর্মাল, তাহলে 200 টাকাকে। একদম ডালাই না, এগুলো অনেক অনেক নর্মাল ডালাই একদম। এগুলো চাচ্ছে 200 টাকা। ভালোগুলোর মধ্যে এগুলো এগুলো কত? না বেশি হয়ে যায়, এগুলো 200 টাকা রাখেন, তাহলে এটা করে দেন। আছে চাবি একটা, এটা 200 টাকা রাখেন, তাহলে করে দেন, তাহলে এটা নেবো। এটা একটু ভালো লাগছে আমার কাছে, দেখেন যদি পারেন করে দেন। আরে 200 টাকায় পারবেন, শুধু শুধু ই করে লাভ নেই। এটা 200 টাকা পারলে করে দেন, এটা নেবো তাহলে। আরে 20 টাকা লাগে কি বাইজে থাকবে? 200 টাকায় 200 টাকা পারফেক্ট হয়। 220 টাকা চাচ্ছে, কি করবো বুঝতেছি না। আচ্ছা নিয়ে যাই এটা, না সেম টু সেম, তাই না? খুলবে তো? চলেন, আমাদের চাবি তো বানানো শেষ, এবার গাড়িটা খুলে দেখা যাক খোলে কিনা। এবার হলো দেখার পালা যে আমাদের চাবি এটা খোলে কিনা। খুলছে? এবার আটকাই দেন। খুলছে না?
চমৎকার বিষয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। হয়েছে ভাই, হয়েছে, আটকাই দেন। তো হয়ে গেছে আমাদের চাবি রেডি। 1 মিনিট সময় লাগছে, এই মেশিনটা দিয়ে করছে 1 মিনিট সময়ে। সেই যে নামাই দিলাম, আর কোনো ট্রিপ পাচ্ছি না। অবশেষে একটা ট্রিপ পাইছি। আমি মহাখালী ডিওএসএস আছি, আর ডিওএসএস থেকে সে যাবে ধানমন্ডিতে। তো ভাড়া আসছে 250 টাকা, মানে এই একটা অবস্থা। যাই হোক, তারপরেও এখন বুঝতেছি মাস শেষে আসলে এই পরিস্থিতিটা হয়। একদম মাস শেষ, তো এর জন্য মূলত ট্রিপ একদম নাই, আর থাকলেও ভাড়া একদম কম দেখাচ্ছে। এখন কি কারণে সেটা জানি না, বুঝতেছি না। তবে এখন মূলত একটু খারাপ সময় যাচ্ছে। তো এই চ্যালেঞ্জটা আজকে আমি কমপ্লিট করতে পারবো কিনা সেটাও বুঝতেছি না। চলে আসলাম ধানমন্ডিতে, আর এখানে আসার পরে ভাড়া আসছে 247 টাকা। এই 100-200 টাকার ট্রিপ আসলে খুব খারাপ লাগে। তার উপরে আবার আমার কাছে ভাঙতি নাই, ম্যাডামের কাছেও ভাঙতি নাই। সে বললো আমি ভাঙতি করে নিয়ে আসতেছি। সেইখানে আবার সে 5 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। জানি না টাকা নিয়ে আসবে কিনা, তবে আসার সম্ভাবনা আছে মনে হচ্ছে। দেখা যাক, আরও 5 মিনিট দাঁড়াবো, তারপরে ফোন দেব যে কি হইলো বুঝলাম না, টাকা কই। দিবে, সমস্যা নেই। মেয়ে মানুষ তো, হঠাৎ করে অবিশ্বাস করা যাবে না। অবশেষে 330 টাকা আমাকে দিয়ে গেছে। বললাম না যে বিশ্বাস করা যায়, মেয়ে মানুষ তো। মেয়ে মানুষরা আসলে 2 নাম্বার একটু কমই করে। যাই হোক, তারপরেও এভাবে কেউ করবেন না। এভাবে করতে গেলে হয়তো বা বিশ্বাসের মূল্য অনেকে রাখতে পারে না, রাখবে না। সুতরাং এখন দিয়ে গেছে, নাও দিয়ে যেতে পারতো, তো সেফটি রাখা ভালো। তো অবশেষে দিয়ে গেছে, আর এখন একটা ট্রিপ ধরার আশায় আছি। তবে গ্যাসও নেওয়া লাগবে, কারণ 6টার আগে গ্যাস না নিলে কিন্তু আবার চালাইতে পারবো না। অলরেডি ইনকাম কত? অলরেডি ইনকাম হচ্ছে 986 টাকা। এর মানে হচ্ছে দাঁড়াচ্ছে 1000 টাকার মতো ধরেন ইনকাম হয়েছে, তাও একটু কম। এখন মাস শেষ, ট্রিপ নাই, যে অবস্থা এটার মধ্যেই কমপ্লিট করতে হবে। আজকে 250 টাকার উপরে কোনো ট্রিপই পাইলাম না। কেন যে উবার এগুলো করে জানি না, মানে বুঝতেছি না আর কি। এমনিতেই ট্রিপ নেই, তার উপরে যদি এত ভাড়া কমাই দেয় তাইলে তো মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই না? গ্যাস নিতে আইছি খালেক পাম্পে। এখানে প্রেশার দেখছি 170। জানি না কত টাকা ঢোকে। যে ট্রিপ মারি গ্যাস নিতে নিতেই শেষ হয়ে যায়। চলেন দেখি কতটুকু গ্যাস ঢোকে। গ্যাস আছে 180। এই হলো বর্তমান অবস্থা। এই জায়গা আছে 180। 80 না? 180 তো একদম খারাপ না। 180-তে মোটামুটি ধরেন 300 টাকা ঢুকবে। দেখা যাক কতটুকু ঢোকে। শোনেন, গ্যাস ঢুকছে 384 টাকার। চলেন টাকাটা দিয়ে আসি, আপনারা থাকেন। ভাইয়া 384। কি বলবো, আজকে যে ট্রিপগুলো মারলাম এগুলো এই গ্যাসের টাকাতেই চলে গেল। জানি না আর কয় টাকা মারতে পারবো। 5 টাকা নাই। এই হইল বর্তমান অবস্থা। মারলাম ট্রিপ 4টা, ইনকাম হইল 1000। এর মধ্যে 400 টাকার বললাম গ্যাস। তবে আজকে 4000 টাকার ইনকামটা অনেক কঠিন হয়ে যাবে। কি বলবো, এখন বাজে হচ্ছে 4:45, আর এখন পর্যন্ত আমার আর্নিং 986 টাকাই। দেখেন এই মুহূর্তে উবার কি করতেছে, উবার কল দিচ্ছে সদরঘাটে কল দিচ্ছে। 415 টাকা যাবে মিরপুর টেকনিক্যাল থেকে। দেখছেন, মানে অন্য কোথাও কল দিচ্ছে না, পাচ্ছি না। আর যে কলে দিচ্ছে, যে জায়গায় যাব না বা যাওয়া সম্ভব না সেই জায়গাতে দিচ্ছে। সম্ভব না কেন, সদরঘাট আমি যাইতেই পারি, কিন্তু সদরঘাটে এই টেকনিক্যাল থেকে যাব 415 টাকার জন্য। আমি এই গ্যাস পোড়াইয়া এখান থেকে শুধু সদরঘাট যাব আর সদরঘাট থেকে এখানে আসবো, তাতেই আমার এখন যে 400 টাকার গ্যাস ভরছি না, এই 400 টাকার গ্যাস শেষ হয়ে যাবে। তাহলে আমার রইবেটা কি?
400 টাকা ইনকামের জন্য আমি সদরঘাট গেলাম, আসলাম, 400 টাকার গ্যাস নাই আর এদিকে 400 টাকা ইনকাম। এখন বাজে হচ্ছে 5টা 6 আর একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে মাদানী এভিনিউ, এর মানে বসুন্ধরা হয়ে তারপরে বসুন্ধরা পার হয়ে, তো সেইখানে ভাড়া দেখাচ্ছে 512 টাকার মতো। তো এখন তাকে রিসিভ করতে যাচ্ছি, দেখি ওইখানে গেলে হয়তো বা ভালো ইনকাম হবে। ধরেন এইখানে 500 টাকা ইনকাম হইলো, পরে আবার আসার পথে যদি 400-500 টাকা হয়, আজকের জন্য এটাই বেটার হবে এবং মনে হয় না আজকে 4000 টাকা ইনকাম করার মতো ডে। যাই হোক, ব্যাপার না, আল্লাহ ভরসা। ট্রিপটা কমপ্লিট করলাম আর আমি এই ট্রিপ থেকে পাইলাম কত জানেন? সেটা হচ্ছে 512 টাকা, আলহামদুলিল্লাহ। আর আমি আসছি কোথায় দেখবেন, দেখেন সুন্দর একটা মাঠ, এটা খেলার মাঠ, এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। যাত্রী এইখানে আসছে ফুটবল খেলতে, তো মাঠটা দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে মাদানী এভিনিউ রোড। তো এই রোডটাতে আসলে এইরকম মাঠ, খেলার মাঠগুলো অনেক বেশি দেখা যায়। তো এই তো চলেন, এখন আমরা বসুন্ধরার ভিতরে ঢুকবো, দেন ঢুকে একটা ট্রিপ নিয়ে কোনোভাবে চলে যাব মিরপুরে, কারণ মিরপুরে আমার একটা কাজ আছে, কাজটা সারতে হবে। দেন তারপরে রবিন ভাইয়ের সাথে একটু দেখা করব, আর 11টার সময় খেলা আছে ব্রাজিলের, এটা মনে রাখতে হবে, আমি ব্রাজিল সাপোর্টার। ওকে, চলেন আমরা বসুন্ধরায় ঢুকে একটা ট্রিপের আশায় বসে থাকি। তো এইখান থেকে আরেকটা ট্রিপ পাইছি, তো সে যাবে হচ্ছে ধানমন্ডি 27 নাম্বার, ভাড়া আসছে 446 টাকা। তো যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাবে, চিন্তা করলাম এইটা আসলে কোনোভাবে মিস করা যায় না। এর কারণ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে উঠবো আর নামবো, নামার পরে একটু সামনে গিয়ে তাকে নামাই দেবো। 446 টাকার মতো ভাড়া আসছে, তা একদম খারাপ না। এর জন্য মূলত এখন আমি তাকে রিসিভ করতে যাচ্ছি। তো মোটামুটি দেখা যাচ্ছে 1500 টাকা ইনকাম হয়ে গেছে, এখন ধরেন 450 টাকা, মোটামুটি ধরেন 1950। এই তো দেখা যাক আসলে কতটা আজকে কতটা করতে পারি, কারণ আপনাদেরকে তো অলরেডি বুঝিয়ে দিছি এই পুরো কাহিনীটা, তাই না? যে এইরকমটা আসলে কাহিনীটা হচ্ছে এটা, মাস শেষ, তারপরে উবারের অবস্থা এটা, ট্রিপ নাই, তার উপরে এই অবস্থা, সব কিছু বুঝাইছি। যাই হোক, মনে হয় আর কিছু বোঝানো লাগবে না, এখন দেখি কতটা কমপ্লিট করতে পারি, এটাই আসলে দেখার বিষয়। ম্যাডামকে নামাই দিলাম, সে 450 টাকা ভাড়া দিছে। তো এইটা ইনড্রাইভে ছিল, তো আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত 1950 টাকা ইনকাম হয়েছে, এখন বাদ বাকিটা দেখা যাক কি হয়। তো এখন আমার একটু মিরপুর যাওয়া লাগবে, ওই যে বললাম একটা কাজ আছে, ওই কাজটা আমার সারা লাগবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এর জন্য মিরপুরের আশায় আছি যে মিরপুরের একটা ট্রিপ মিলে যায় কিনা সেটা দেখার জন্য। কি বলবো বলেন, মেজাজটা খারাপ হয় না? এই যে অটোরিকশাগুলো না, এই অটোরিকশা একটা ঢাকার অভিশাপ, বুঝছেন? মানে কি বলবো, এই রিক্সা রক্সা এগুলো যে চলে না, এগুলোর কারণে দেখেন আমার এইটা না, দেখছেন এইটা 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 সুইটা গেছে এখান থেকে, এইটা এইখান দিয়ে জোড়াটা সুইটা গেছে। মানে প্রতিবাদ যে করব, আমরা না বাঙালি, আমাদের আসলে কি হয় জানেন, মানে বলবে যে মানুষ গরিব, মানুষ বলবে গরিব। এই ঢাকার রাস্তাতে ভাই এই অটো রিক্সার এটা কোনো মানে আছে? এটা কোনো যৌক্তিকতা আছে? এটা কোনো যৌক্তিকতা খুঁজে পান আপনারা? এই যে ঢাকার রাস্তায় এইগুলো চলবে, একটা গাড়ি চললে বছরে দিতে হয় 60,000 টাকা। কি হয়েছে, কোনো সমস্যা? তারপরে যদি কোনো ধরনের কাগজপত্রের সমস্যা থাকে, তাইলে তাকে গুনতে হবে আবার আলাদা একটা মামলা। কিন্তু সেই রাস্তাতেই অটোরিকশা চলবে, তারা অনায়াসে চলবে, মেইন রোডে চলবে, হাইওয়েতে চলবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট নেবে না সরকার, জাস্ট বলবে তারা গরিব, তারা খাবে কি কইরা। আরে ভাই, বহুত কিছু করে খাওয়ার আছে, জায়গা আছে, বহুত কিছু খাওয়ার সিস্টেম আছে। তোদের কেন অটোরিকশা চালাইয়া মানুষকে ক্ষতি কইরা অ্যাক্সিডেন্টের সংখ্যা দিন দিন বাড়তেছে? এই যে জিনিসটা ক্ষতি হলো, এই জিনিসটা এখন যদি আমি এইটার জরিমানা চাইতাম না, যে এটা জরিমানা দে, তাহলে কি বলতো জানেন? একটা কথা, সেটা হচ্ছে গরিব। আর যারা আশেপাশ দিয়ে আসতো, চারোপাশ দিয়ে লোকজন দাঁড়াই থাকতো, তারা বলতো কি, ভাই গরিব মানুষ কি করবে, চইলা যান।
এটা ভাঙিয়ে ফেলছে অটোরিকশা। তো এইটা যে এখন সারাইতে ধরেন আমার টাকা লাগবে, এইটা যদি আমি এখানে একটা জ্বালাইও দিই আমার 200 টাকা লাগবে। এই 200 টাকা তো আমার পকেট দিয়ে যাবে, তাই না? এটা তোর গরিবের পকেট দিয়ে যাবে না। মানে ভাই আমি বুঝাইতে পারি না, মানে আমি নিজেই বুঝি না যে সরকার আসলে কি করে, এরা আসলে করেটা কি, এদের কামটা কি। আমাদের ছোটোখাটো একটা কোনো কিছু হইলেই না একটা মামলা ধরাই দিবে, কিন্তু এই যে অবৈধভাবে অটোরিকশাগুলো চলতেছে, মানে এদেরকে আসলে কোন ধরনের গাইল দিলে এদেরকে পোষাবে আমি জানি না। মানে এটা বলার মতো ভাষা নাই। এত সুন্দর গাড়িটা ধরেন এখন একটা খুঁত হয়ে গেল না, এটা আমার লাগাইতে হবে। এটা এখানে লাগাইতে ধরেন 200 টাকা যাবে। এটা তো আমার রক্ত পানি করা টাকা দিয়ে আমার সারাইতে হবে, তাই না? এটা তো তারা সারাই দিবে না। কি বলবো? তো কি বলবো আসলে, আমিন ভাইয়ের মুড অফ হয়ে গেছে, উনি এই জায়গায় বসে আছে। কি বলবো, কিছু বলার নাই। আসলে আমরা যারা প্রাইভেট কার চালাই আমরা ভুক্তভোগী। রাস্তাঘাটে যারা আসলে এই যে মানে প্রাইভেট কার চালায়, মালিকানা হোক আর সে রাইড শেয়ারিং হোক যেটাই হোক, তাদের গাড়ির 80% এই যে ঘষা দাগ হাবিজাবি এগুলা 80% না 90% হচ্ছে অটোরিকশার, আর 10% হচ্ছে অন্য সব গাড়ির। তো এই অটোরিকশার কথা বললে আসলে রাত দিন নাই। আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। আমি হয়তো বুঝতে পারিনি যে এই অবস্থা ঘটছে আপনার সাথে। এখন এই যে বাম্পারটা ছুটে গেছে, এখন এটা 250 থেকে 300 টাকা চেপো। দেখেন আপনি এই যে 12 নম্বরে বেশি নেয় ওরা। তো আমার একটা ছোটো ভাইয়ের দোকান আছে, যদিও দরে এত রাতে পাবো না। আমিন ভাই আসছিল মনে একটু আনন্দ নিয়ে, জার্সি পরে আসছে ভাইয়া, যে আমার বাসায় আসবে, আমরা আজকে অনেক মজা করব, একসাথে খেলা উপভোগ করব, মানে খেলা দেখবো। আজকে হচ্ছে ব্রাজিল আর জাপানের খেলা। তো ফুরফুরা মেজাজ নিয়ে আসছে, তার মুডটা অফ হয়ে গেছে। তো এইগুলোই আসলে ঘটে রাস্তাঘাটে। আপনারা যারা রাস্তাঘাটে রাইড শেয়ারিং করেন, যারা ভুক্তভোগী, অবশ্যই কমেন্ট করবেন। মানে আমরা আসলে জানতে চাই যে খালি আমরাই কি রাস্তাঘাটে ভুক্তভোগী হই নাকি আপনারাও। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা রাইড শেয়ারিং করেন, আমাদের ভিডিও দেখেন, তারাও কমেন্ট করবেন। তো আমরা আছি এখন 12 নম্বরে। দেখি আমিন ভাইয়ের এই বাম্পারটা ঝালাই দেওয়া হবে। তো ঝালাই দেওয়া শেষ হলে আমার গ্যারেজে নিয়ে গাড়িটা রাখবো, তারপরে আমরা ডিনার করব। ডিনার করে বাসায় চলে যাব, কারণ হচ্ছে 11টা বাজে খেলা দেখবো। আপাতত এখানেই রাখছি, বাই।